নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, তোমরা সবাই ভালো। 18 মিনিট লেট। সারা রাত ঊর্ধ্বশ্বাসে ছুটে কলকাতা পৌঁছতে 18 মিনিট লেট করে গাড়িটা কি অমার্জনীয় অপরাধী তার কাছে করেছে। দিবাকরবাবুর বোন সুবালা জিজ্ঞাসা করল, গাড়িতে ভিড় ছিল না? ভীষণ ভিড়, কোনো মতে একটু বসবার জায়গা পেয়েছিলাম। সুবালা ভাবল, ছেলেটা কি মিথ্যেবাদী। সারা রাত গাড়িতে জেগে বসে এলে কারোর এরকম তাজা চেহারা থাকতে পারে? সারা রাত ঘুমাওনি বুঝি? ঘুমিয়েছি, আমার এই বাক্সে পা ঝুলিয়ে চিত হয়ে শুয়ে বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। জেগে দেখি একেবারে নৈহাটি পৌঁছে গেছি। স্টিলের ফোড়ায় কণ্টকিত তার ট্রাঙ্কটির দিকে তাকিয়ে কেবল সুবালা নয়, উপস্থিত সকলেই শিউরে উঠল। ট্রাঙ্কের উপর বিছানা পেতে নিয়েছিল নিশ্চয়ই, কিন্তু বিছানা কই রমেনের? সঙ্গে তো শুধু একটা শতরঞ্চি। আমি তো তোষক বালিশে শুই না, চৌকিতে শতরঞ্চি বিছিয়ে চাদর পেতে নিই। শক্ত বিছানায় শোয়া খুব উপকারী পিসিমা। পিসিমা? কাকে সে পিসিমা বলছে? আমি তোমার পিসিমা নই, সুবালা প্রতিবাদ জানালো। পিসিমাই হন আপনি, রমেন মৃদু মৃদু হাসছে। আমি তোমার এই পিসমশাইয়ের বোন, ছোট বোন। সুবালা দিবাকর বাবুকে দেখিয়ে দিল, তোমার পিসিমা রান্নাঘরে আছেন। মনে মনে সুবালা ভীষণ চটে গেল। কোথাকার হনুমান ছেলে! দিবাকর বাবুর বয়স 60 হতে চলল, রমেনের পিসিমার বয়স 40 পেরিয়েছে, আর তাকে সে মনে করে বসল পিসিমা। বয়স তার এখনো 87 হয়নি। চোখে না দেখে থাকলেও এটুকু তো তার জানা আছে যে তার পিসিমার বড় ছেলেটার একটা মেয়ে হয়েছে সম্প্রীতি। তার পিসিমার এখন ঠাকুরমা পদবী। রমেন বলল, এই পিসিমার সম্পর্কে আপনাকে পিসিমা বলিনি, নন্দ পিসমশাইয়ের সম্পর্কে আপনি পিসিমা হন। শুনে কেবল সুবালা নয়, উপস্থিত সকলেই থ বনে গেল। সকলের মনে পড়ল, সদা সত্যই রমেনের সঙ্গে সুবালার দুদিক থেকে সম্পর্ক আছে। সে তার এক পিসমশাইয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী। দিবাকর অনেক অনেক দূর সম্পর্কের পিসমশাই, কিন্তু প্রথমে রমেনের বাবার মাস্তুতো বোনকে বিয়ে করেছিলেন বলে সুবালার স্বামী নন্দগোপাল তার খাঁটি মাস্তুতো পিসমশাই। ছেলেটা তবে ভুল করেনি। সুবালাকে জন্মে কখনো চোখে না দেখে থাকলেও সে যে কে মনে মনে আন্দাজ করে তার সঙ্গে ডবল সম্পর্কের মধ্যে কোনটা বেশি লাগসই তাও স্থির করে ফেলেছে। এ তো যেমন তেমন ছেলে নয়। ইতিমধ্যে দিবাকর বাবুর স্ত্রী এসে পড়েছিলেন। মানুষটা তিনি রোগা এবং লম্বা, মুখখানা বদমেজাজি। চশমার ভেতর দিয়ে রমেনকে নিরীক্ষণ করে তিনি যথারীতি স্নেহার্দ্র বিস্ময়ের ভদ্রতা করে বললেন, ও মা, তুমি চারু দাদার ছেলে? রমেন বলল, বাবাকে আপনি দাদা বলেন পিসিমা? আমি শুনেছিলাম বাবা আপনার চেয়ে ছোট। পিসিমা ঢক করে একটা ঢোক গিলে ফেললেন। বিড়বিড় করে বললেন, হ্যাঁ দাদা বলি। তারপর প্রায় ধমক দিয়ে উঠে বললেন, নাও জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে নাও। রমেনের প্রণাম গ্রহণের জন্য গুরুজনরা প্রস্তুত হয়ে এতক্ষণ অপেক্ষা করছিলেন। ভাবছিলেন প্রণাম করার কথাটা বুঝি তার মনে নেই। রমেন জামার বোতাম খুলতে আরম্ভ করায় সুবালা আর চুপ করে থাকতে পারলেন না। পিসিমা পিসমশাইকে প্রণাম করো রমেন। আমি তো কাউকে প্রণাম করি না ছোট পিসিমা। প্রণাম করো না? প্রণাম করা ছেড়ে দিয়েছি। এমনভাবে রমেন কথাটা বলল যেন একটা তার বদ অভ্যাস ছিল, খুব মনের জোর দেখিয়ে অভ্যাসটা ত্যাগ করেছে। সুবালা আর পিসিমা বাক্যহারা হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। পিসিমার সেজো মেয়ে রানী খিলখিল করে হেসে উঠেই বিবর্ণ হয়ে চুপ করে গেল।
দিবাকরবাবু ঘরে আছেন ভুলে গিয়ে সে হেসে ফেলেছিল। বাড়িতে, বিশেষ করে তার সামনে কারোর শব্দ করে হাসাটা দিবাকরবাবু পছন্দ করেন না। অন্য সময় হয়তো তিনি হাসি বন্ধ করা সত্ত্বেও রানীকে ধমক দিতেন। এখন নবাগত ছেলেটার চমকপ্রদ পাকামিতে স্তম্ভিত হয়ে যাওয়ায় মেয়েকে শাসন করতে বোধহয় ভুলে গেলেন। যত বড় বেয়াদব হোক, বাড়িতে যে পা দিয়েছে মোটে 5 মিনিট, তার উপরে গর্জন করে ওঠা উচিত নয় ভেবে আত্মসংবরণের অতি কষ্টকর চেষ্টায় কাতর হয়েই সম্ভবত তিনি হঠাৎ ধপ করে একটা চৌকিতে বসে পড়লেন। চৌকিটা কচমচ শব্দ করে প্রতিবাদ জানালো। দিবাকরবাবুর দেহটি প্রকাণ্ড, চুলে পাক ধরলেও গায়ে তার এখনো অসম্ভব জোর। এই কদিন আগে তার বিরাট থাবার থাবড়া খেয়ে মেজ ছেলে সুকান্ত ভিড়মি খেয়ে পড়ে গিয়েছিল। সকলের মুখের ভাব দেখে রমেন কি বুঝল সেই জানে। ক্ষমা প্রার্থনার সুরে ধীরে ধীরে বলতে লাগল, তাই বলে গুরুজনদের ভক্তি করি না ভাববেন না কিন্তু ছোট পিসিমা। মানুষের পায়ে কত ধুলোবালি ময়লা লেগে থাকে, পায়ে হাত দেওয়া উচিত না বলে প্রণাম করি না। বাবাও তাই বলেন, গুরুজনকে ভক্তি করি, পায়ের ময়লাকে তো আর ভক্তি করি না। একজনের পা থেকে ময়লা নিয়ে নিজের কপালে লাগানোর কোনো মানে হয় না। দিবাকরবাবু আর সামলাতে পারলেন না, সিংহের মতো গর্জন করে উঠলেন, মানে বুঝেছি, তুমি একটি 1 নম্বরের জ্যাঠা ছেলে, যা ও ঘরে যা। রমেন যেন আশ্চর্য হয়ে গেল। এক পা দিবাকরবাবুর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, রাগ করলেন পিসমশাই? দিবাকরবাবুও নির্বাক বিস্ময়ে একটুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে চৌকি ছেড়ে উঠে গটগট করে নিজের ঘর থেকে বেরিয়ে গেলেন। রমেন আপন মনে বলল, পিসমশাই রাগ করেছেন। সে যেন বুঝতে পারছে না কেন দিবাকরবাবু রাগ করলেন। তার যেন বিশ্বাস হচ্ছে না দিবাকরবাবু সত্যি সত্যিই রাগ করেছেন। বেলা তখন প্রায় 11টা বাজে। রমেনকে নিয়ে মাথা ঘামানোর কারোর সময় ছিল না। লোক তো বাড়িতে কম নয়, নাওয়া খাওয়ার হাঙ্গামাও তাদের সহজ নয়। তাছাড়া আশ্রিত হিসেবে বাড়িতে থাকবার জন্য যে এসেছে, তাকে নিয়ে অত ব্যস্ত হওয়ার গরজই বা হবে কার? রমেনের ট্রাঙ্কটা বৈঠকখানা থেকে ভেতরের একটা ঘরে নিতে সাহায্য করে সেই চাকরটা যে কোথায় গেল তার আর পাত্তা নেই। দরজার সামনে দিয়ে যাওয়ার সময় সুবালা একবার রমেনকে চান করে নিতে বলে গেল, আর কেউ খবর নিতে এলো না। ঘরটা বেশি বড় নয়, 2টি চৌকি, একটি টেবিল আর 2খানা রং করা লোহার চেয়ার আছে। 2টি চৌকিতেই বিছানা গুটোনো রয়েছে, একটি সুকোমলের, অন্যটি দিবাকরবাবুর ছোট ভাই সুধাকরবাবুর শালা রঞ্জিতের। টেবিলের একপাশে আইএ ক্লাসের বই, বাকি অংশ জুড়ে স্কুলের নিচু ক্লাসের ইংরেজি, বাংলা, অঙ্কের মলাট ছেঁড়া বই আর খাতা ছড়ানো। দেয়ালে বসানো কাঠের তাক দুটিতে ঘুড়িলাটাই, মার্বেল, রাবারের বল, টিনের কৌটো, কাগজের বাক্স থেকে শুরু করে পালিশ চটা জুতো পর্যন্ত কি যে নেই বলা কঠিন। সুকোমল আর রঞ্জিত এ ঘরে থাকে এবং বাড়ির গন্ডারের ছেলে মেয়ে 2 বেলা এ ঘরে বসে নকুল মাস্টারের কাছে পড়াশোনা করে। সুকোমল সঙ্গে এসেছিল, তার সঙ্গে 2-4টি কথা বলার চেষ্টা করে রমেন সুবিধা করতে পারল না। কাটা কাটা জবাব দিয়ে সুকোমল কুটিল চোখে শুধু তাকে তাকিয়ে দেখতে লাগল। রমেন যখন ট্রাঙ্ক খুলে বই আর কাপড় বের করছে, হঠাৎ সে চিবিয়ে চিবিয়ে মন্তব্য করল, আমি ভাবছিলাম তোমায় ওপরের ভালো ঘরে থাকতে দেবে। ঘর খালি নেই নিশ্চয়ই? নেই, দেখে এসো না আছে কিনা। 2 তলায় আছে, 3 তলায় আছে, সব বড় মামার নিজের লোকের দখলে। এক একজনকে এক একটা ঘর। খাটে না শুলে বড় মামার ছেলে মেয়েদের ঘুম আসে না। খাটে শুয়ে অভ্যাস হয়ে গেছে হয়তো। সুকোমল ফোঁস করে উঠল, আমরা কেন নিচের স্যাঁতস্যাঁতে ঘরে গাদাগাদি করে থাকব? পিসমশাইয়ের ভাইও তো নিচের তলায় থাকেন ভাই। সাধে থাকেন, বাত নিয়ে সিঁড়ি ভাঙতে পারেন না বলে। ছোট মামিরা উপরে থাকেন।
রাগে অভিমানে সুকোমলের মুখখানা বাঁকা দেখায়। এই তো সবে এলে, দুদিন থাকো, টের পাবে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে। বাড়িতে থাকতে দিয়েছে তাই যেন ঢের। রমেন একগাল হেসে বলল, ধ্যাত, তাই কখনো হয়? খারাপ ব্যবহার যদি করবে, বাড়িতে থাকতে দেওয়ার দরকার কি? মনে কষ্ট দেওয়ার জন্য কেউ কাউকে ইচ্ছে করে বাড়িতে রাখে নাকি? সুকোমল হতভম্বের মতো বলল, রাখে না। রমেন বলল, কেন রাখবে? একজনকে কষ্ট দিলে নিজেরও কষ্ট হয়, মিছিমিছি নিজে কষ্ট পাবে এমন বোকা কেউ তো নয় ভাই। আমরা জোর করে থাকতে আসতাম তাহলে বরং কথা ছিল, তা তো আমরা আসিনি। আমার কথা ধরো, বাবা পিসমশাইকে লিখলেন আমি এখানে থাকতে পারবো কিনা। পিসমশাই জবাবে আমাকে পাঠিয়ে দিতে বললেন। লিখলেন কোনো অসুবিধে নেই। অনাদর করবার জন্য আমাকে ডেকে আনার তার কি দরকার ছিল? বাবাকে তাহলে লিখে দিতেন, সুবিধে হবে না? কথা বলতে বলতে রমেন টেবিলে ছড়ানো বইগুলো গুছিয়ে ফেলেছে। বই খাতা সমস্ত টেবিল জুড়ে ছিল। এখন দেখা গেল টেবিলে অনেক জায়গা। তাকের জঞ্জালগুলি সরিয়ে নামিয়ে সাজিয়ে গুছিয়ে জায়গা খালি করতে করতে রমেন হঠাৎ বলল, তুমি ওপরের ঘরে থাকবে ভাই, আমি ব্যবস্থা করে দেব। রমেন ব্যবস্থা করে দেবে? সেই যেন বাড়ির কর্তা। সুকোমল চটে গিয়ে একটা ব্যঙ্গোক্তি করতে যাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ল, রমেন বাহাদুরি করেনি, উপরে তার থাকবার ব্যবস্থা করার ক্ষমতায় নিজের বিশ্বাসটা শুধু প্রকাশ করেছে। আমার দরকার নেই, সুকোমল জবাব দিল। 11টা পর্যন্ত নিচের তলায় কোনো রকম গোলমাল ছিল না। তারপর এমন হইচই হট্টগোল শুরু হয়ে গেল যেন হাট বসেছে। সুকোমল বলল, বড় মামা উপরে গেলেন। এ বাড়িতে দিবাকরবাবুর প্রচণ্ড শাসন কেবল তার নিজস্ব সুখ সুবিধা আর জ্বালাতন হওয়া না হওয়ার মধ্যে সীমাবদ্ধ। চোখ আর কানের আড়ালে কি ঘটছে না ঘটছে সে বিষয়ে তার কিছুমাত্র মাথা ব্যথা নেই। তার সামনে সবাই ভয়ে ভয়ে সন্তর্পণে চলাফেরা করবে, জোরে কথা বলবে না, হাসবে না। ছেলেমেয়েরা পর্যন্ত চেঁচামেচি দুরন্তপানা বন্ধ রাখবে। এইটুকু হলেই তিনি সন্তুষ্ট। তাই তিনি একতলায় নামলে দোতলা হাঁফ ছেড়ে বাঁচে, একতলা শঙ্কিত হয়ে ওঠে। দোতলায় উঠে গেলে একতলায় শুরু হয় চেঁচামেচি, ঝগড়াঝাটি, মারামারি। বড়রা অবশ্য মারামারিটা করে না, সেটা ছেলে মেয়েদের একচেটিয়া হয়েই থাকে। বড়রা শুধু তাদের মারে, যখন তখন যার যাকে খুশি হরদম মারে। মনের মধ্যে সকলে যেন কি জ্বালা পুষে রেখেছে। ছোটদের উপরে কারণে অকারণে ঝাল না ঝেড়ে থাকতে পারে না। নিজের বইখাতা গুছিয়ে রমেন একা ঘরে বসে আছে। সুকোমল বলেছিল, সারাদিন না খেয়ে ঘরে বসে থাকলেও কেউ তাকে ডাকতে আসবে না। রমেন তা স্বীকার করেনি এবং তার ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য তাকে নাইতে পাঠিয়ে নিজে প্রতীক্ষা করছে। তেল মেখে গামছা হাতে সে একেবারে তৈরি হয়ে আছে। 2-4 মিনিটের মধ্যেই যে তার সাদর আহ্বান আসবে তাতে যেন তার কিছুমাত্র সন্দেহ নেই। সুধাকরবাবুর স্ত্রী মনোরমা সত্যই কয়েক মিনিটের মধ্যে তার ঘরে এলেন। ঠিক নাইতে যাওয়ার আহ্বান নিয়ে নয়, পরিচয় করতে। রমেনের বেয়াদপির গল্প ইতিমধ্যেই মুখে মুখে আলোচিত হয়ে উপন্যাসে দাঁড়িয়ে গেছে। মনোরমা এতক্ষণ তাই শুনছিলেন। দিবাকরবাবুর স্ত্রী অনুপমা আর সুধাকরবাবুর স্ত্রী মনোরমা, এই দুই জায়ের মনের গতি সর্বদাই পূব আর পশ্চিমের মতো পরস্পর বিরোধী। একজন লাল পাড় শাড়ি পরলে অন্যজন পরেন কালো পাড় শাড়ি। একজন রুই মাছ খেলে অন্যজন খান কই মাছ। একজন কারোর নিন্দে করলে অন্যজন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। একজনের কোনো ছেলে বা মেয়ে যদি অন্যজনের একটু বেশি আদর পায়, নিজের সেই ছেলে বা মেয়েকে ধরে তার মা আচ্ছা করে পিটিয়ে দেন। এখন রমেন যখন আজ এলো, মনোরমার কাছে সংবাদ ঠিক মতোই পৌঁছেছিল, কিন্তু অনুপমা তাকে অভ্যর্থনা করতে গিয়েছিলেন বলে তিনি তাকে একবার চোখের দেখা দেখতে যাওয়াই উচিত মনে করেননি। তারপর অনুপমা যখন তীব্রভাবে রমেনের
নিন্দা শুরু করলেন এবং স্পষ্ট ভাষাতেই ঘোষণা করে দিলেন যে বাড়ির ছেলেদের মাথা খাওয়ার জন্য এ শনিগ্রহকে তিনি বাড়িতে জায়গা দিতে পারবেন না, 2-4 দিন রেখে দূর দূর করে খেদিয়ে দেবেন। তখন মনোরমার মনে হলো এই তেজি সুবিবেচক আদর্শ চরিত্র ছেলেটির সঙ্গে তো অতি অবশ্যই তার ভাব করা দরকার। ঘরে ঢুকেই তাই হাসি মুখে অত্যন্ত মিষ্টি সুরে বললেন, একলাটি বসে আছো বাবা? বাড়ি ছেড়ে এসে মন কেমন করছে? রমেন কাঁদো কাঁদো হয়ে বলল, হ্যাঁ। মনোরমা একটু ভড়কে গেলেন। এত বড় ধাড়ি ছেলের মুখে এমন ধারা জবাব কি শোভা পায়? বাড়ির জন্য মন কেমন করার অভিযোগ রমেন অস্বীকার করলে তিনি তাকে কি বলবেন মনে মনে মনোরমা ঠিক করে রেখেছিলেন। 4-5 বছরের ছেলের মতো সে সহজ সরল জবাব দিয়ে বসায়, এবার তাকে কি বলবেন খানিকক্ষণ তিনি তা ভেবেই পেলেন না। বোকা হাবা নয় তো ছেলেটা, মাথার কোনো দোষ নেই তো। সহজ ও অকৃত্রিম আবেগের অনভ্যস্ত ধাক্কা সামলে মনোরমা তারপরে বললেন, প্রথম 2-4 দিন ওরকম লাগবে বাবা, তা আমরাও তো তোমার পর নই, আমি হলাম গিয়ে তোমার। মনোরমা থমকে থেমে গেলেন। তিনি রমেনের কে হন? দূরসম্পর্কের পিসিমার জায়ের সঙ্গে কি সম্পর্ক হয়? আপনি আমার ভালো পিসিমা। পিসিমা? তাই বটে। রমেনের পিসিকে তিনি যখন দিদি বলেন, তিনিও রমেনের পিসিমা হন বটে, কিন্তু ভালো পিসিমা কেন? ছোট বড় মেজ সেজ রাঙা কালো মাসি পিসি দিদি বৌদি শুনেছেন, ভালো পিসিমা তো শোনেননি কখনো। তিনি কি ভালো? রমেন কি তাকে দেখেই চিনেছে যে মানুষটা তিনি মন্দ নন, মন তার ভালো? মনোরমা একটু বিস্ময়কর আনন্দ অনুভব করেন। অনেক দিন ধরে মনের উপরে যেন একটা ভার চাপানো ছিল, ভারটা হালকা হয়ে গেছে। কতকাল ধরে শুনে আসছেন তিনি হিংসুটে, স্বার্থপর, ঝগড়াটে, আরও অনেক কিছু। শুনতে শুনতে ধারণা জন্মে গেছে যে সত্যিই তিনি তাই। হিংসা, স্বার্থপরতা আর ঝগড়াঝাটি নিয়েই দিনও তার কাটছে বই কি। রমেনের কথা শুনে হঠাৎ মনে হলো ওসব কিছু নয়। অনেককাল আগে অল্প বয়সে যেমন ছিলেন এখনও তেমনই আছেন, সাধা সিধে ভালো মানুষ। তিনি ভালো। কাছে বসিয়ে আদর করে মনোরমা রমেনকে খাওয়ালেন। অনুপমার পিত্তি জ্বালিয়ে বারবার বলতে লাগলেন, খাসা ছেলে দিদি। ছেলে মেয়েদের একটিবার ধমক দিলেন না, কারোর দিকে কড়া চোখে তাকালেন না। ছেলে বুড়ো চাকর দাসী প্রত্যেকের সঙ্গে কথা কইলেন হাসি মুখে। মনে হতে লাগলো খোলস ছেড়ে মনোরমা যেন নতুন মানুষ হয়ে গেছেন। খাওয়ার পরে তিনি রমেনকে বললেন, এইটুকু ঘরে কি 3 জনের জায়গা হয়? তুমি উপরে থাকবে রমেন? তখন রমেন বলল, ভালো পিসিমা, আমি এ ঘরে থাকি, সুকোমলকে উপরে নিয়ে যান। মনোরমা হেসে বললেন, এ ঘরে থাকতে চাও তুমি? বেশ বাবা, তাই হবে। সুকোমল ধীরেনের ঘরে যাক, তুমি এখানেই থাকো। এ ব্যবস্থায় খুশি হওয়ার বদলে সুকোমল কিন্তু ভয়ানক চটে গেল। তার আত্মসম্মানে ঘা লাগল কি না? এতদিন বাড়ির লোকের উপেক্ষায় তার অভিমানের সীমা ছিল না, আজ তাদের পক্ষপাতিত্বে সে হিংসেই পুড়তে লাগল। তাকে কেউ গ্রাহ্যও করে না। রমেনের মুখের কথায় তার দোতলার ভালো ঘরে থাকবার ব্যবস্থা হয়ে যায়। বাড়িতে পা দিয়েই ছেলেটার এতখানি প্রতিপত্তি জন্মে গেছে। কৃতজ্ঞতা বোধ করার বদলে রমেনের বিরুদ্ধে সে তীব্র বিদ্বেষ অনুভব করতে লাগল। তার মনে হতে লাগল উপকার করার বদলে রমেন তাকে ভীষণ অপমান করেছে। মনটা তার আরও বেশি খিঁচড়ে গেল। উপরের ঘরে যেতে একান্ত অনিচ্ছা জানাতেও কেউ যখন তার কথাটা কানে তুলল না, ধমক দিয়ে জোর করে ইচ্ছার বিরুদ্ধে তাকে পাঠিয়ে দেওয়া হলো দোতলায়। কেবল সুকোমল নয়, অনুপমারও এমন রাগ হলো বলবার নয়। একে তো প্রথমেই রমেনের ব্যবহারে তিনি বিরূপ হয়ে উঠেছিলেন, তার উপরে তার সম্পর্কে তার বাড়িতে এসে মনোরমার দলে ভিড়ে তাকে যে অপমানটা সে করল, তার জ্বালা চেপে রাখতে গিয়ে
গায়ে জ্বর আসার মতো শিউরে শিউরে উঠতে লাগলেন। মুখে যাই বলুন, দুদিন দেখে সত্যি সত্যি কি আর রমেনকে তাড়িয়ে দিতেন? এখন মনে মনে তিনি প্রতিজ্ঞা করে বসলেন, রাত্রি পোয়ানোর আগে ছেলেটাকে তিনি বিদায় করে দেবেন, কাণ্ড করে ছাড়বেন একটা। তাকে ডিঙিয়ে তার ভাইপোকে ছোট বউ কিসের জোরে দখল করে তাও তিনি দেখে নেবেন। দুপুরবেলা একবার মনোরমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতরে রমেনের সঙ্গে তাকে গল্প করতে দেখে অনুপমার চশমা পরা চোখে জল এসে পড়বার উপক্রম হল। নিজের ঘরে গিয়ে তিনি ভাবতে লাগলেন, না, আগে রমেনকে বাড়ি থেকে তাড়ানো হবে না, আগে শিক্ষা দিতে হবে ছোট বউকে। রমেনকে বশ করে ওকে দিয়ে অপমান করাতে হবে। ডাকলে রমেন ছোট বউয়ের কাছে যাবে না, কথা বললে শুনবে না, অবজ্ঞা দেখাবে, অপমান করবে। এই যদি করতে পারেন তবেই অনুপমার বেঁচে থাকা সার্থক। রমেনকে দেখেই সকলের মনে যে দুর্বোধ্য অস্পষ্ট আশঙ্কা জেগেছিল, দেখা গেল সেটা একেবারেই অমূলক নয়। ছেলেটাকে আয়ত্ত করা একরকম অসম্ভব। তাকে স্নেহ করার, খাতির করার, খুশি করার, আঘাত দেওয়ার কোনো প্রচলিত পদ্ধতি কারোর জানা নেই। নিজে থেকে কাউকে সে এড়িয়ে চলে না, কারোর সঙ্গে বেশি খাতির জমানোরও চেষ্টা করে না। একজনকে ছোট করে আর একজনকে বড় করায় এতটুকু উৎসাহ তার নেই। বেশি বেশি আদর যত্ন, স্নেহ, মমতা দিয়ে তাকে বশ করা যেমন অসম্ভব, অবজ্ঞা করে নিষ্ঠুরতা দেখিয়ে তাকে কাবু করাও তেমনই অসম্ভব। মমতা আর অবহেলার দাম তার কাছে যেন সমান। কয়েকদিনের মধ্যে ব্যাপার দেখে অনুপমা আর মনোরমা দুজনেরই ধাঁধা লেগে গেল। প্রাণপণ চেষ্টা করেও তাদের দুজনের মধ্যে কেউ রমেনের এতটুকুও পক্ষপাতিত্ব অর্জন করতে পারলেন না। কিশোর সন্ন্যাসীর মতো সে যে একেবারে নির্বিকার হয়ে থাকে তা নয়, ভালোবাসা দেখালে শিশুর মতো খুশি হয়ে ওঠে, কিন্তু গলে পড়ে না। ভালোবাসা দেখানোর আগে যেমনটি ছিল পরেও সেরকমই থাকে, ল্যাজও নাড়ে না, পাও চাটে না। প্রথম দিন অনুপমা ভেবেছিলেন মনোরমা আগেই ভাব আরম্ভ করেছে, তার সঙ্গে তিনি বোধহয় পাল্লা দিতে পারবেন না। বিকেলে মিষ্টি আনিয়ে রুটি ভেজে রমেনকে খেতে দিলেন। অন্য সকলে অবশ্যই লুচি আর মিষ্টি খেল, কিন্তু তার মিষ্টি কথাগুলি শুধু পেল রমেন। পুলকিত হয়ে অনুপমা লক্ষ্য করলেন এ বাড়িতে তাকেই যেন সে আপন মনে করে, তার স্নেহ আর যত্নই যেন সে চায়, এমনই ভাব রমেনের। নতুন পরিচয়ের সংকোচ নেই, পর মনে করা নেই। কি আগ্রহের সঙ্গেই রমেন জিজ্ঞাসা করল, আপনার সেই প্রাইজগুলি আছে পিসিমা, দেখাবেন আমায়? কবে সেই অল্প বয়সে সেলাইয়ের কাজ আর গানের জন্য অনেকগুলি প্রাইজ পেয়েছিলেন। বাপের কাছে শুনে সেগুলি দেখবার জন্যে রমেন উৎসুক হয়ে আছে। মনটা অনুপমার কেমন করে উঠল। কই, 10-20 বছরের মধ্যে কেউ তো কোনদিন জানবার আগ্রহ দেখায়নি তার এককালে কি বিশেষ গুণ ছিল, কিসের জন্য বাড়িতে আর পাড়াতে এককালে তিনি সকলের মুখে নিজের প্রশংসা শুনতেন। আজ আড়ালে লোকে তাকে শুঁটকি মাছ বলে, তার মাথায় নাকি ছিট আছে, সাদা চোখে তাকালে ছেলেপিলে ভস্ম হয়ে যেতে পারে বলে তিনি চশমা পরে থাকেন। সত্যিই কি তিনি এই রকম মানুষ? বড় ট্রাঙ্কের তলা থেকে খুঁজে পেতে পুরনো দিনের প্রাইজগুলি দেখাবার সময় রমেনের চোখ ভরা বিস্ময় ও শ্রদ্ধা দেখে তো তার মনে হচ্ছে আজও তিনি সেই আগের অনুপমার মতোই আছেন, যার হাসি খুশি ভাব আর মিষ্টি স্বভাবে সবাই মুগ্ধ হয়ে যেত। পাড়ার মেয়ে বউ ভিড় করে যার কাছে আসত সেলাই শিখতে আর গান শুনতে। অনুপমা স্পষ্ট অনুভব করতে লাগলেন ভেতরটা তার অনেক দিন শুকনো হয়েছিল, আজ হঠাৎ একটু মধুর রসালো আবেগে ভিজে সরস হয়ে উঠেছে। ঠিক এই রকম মনের অবস্থা ছিল বলে সন্ধ্যের পরে মনোরমার ঘরে রমেনকে দেখে রাগ হওয়ার বদলে তার খুব অভিমান হয়ে গেল। খানিক পরেই রানীকে দিয়ে তাকে নিজের ঘরে ডাকিয়ে উদাসভাবে বললেন, আমার নিন্দে শুনতে বেশ ভালো লাগছিল,
না বাবা, আমি তো মন্দ আছি। না পিসিমা, অনুপমা কাতর হয়ে বললেন, তুমি কি জানবে, সবাই আমায় মন্দ বলে। যার জন্য যত করি তার কাছে আমি তত মন্দ। রমেন হেসে ফেলল। অনুপমা যেন হাসির কথা বলেছেন এমনই ভাবে হেসে ফেলল। কেউ মন্দ বলে না পিসিমা, আপনি কেন মন্দ হতে যাবেন? ভালো পিসিমা নিন্দে করেননি, দুঃখ করছিলেন। আপনি নাকি আগে খুব ভালোবাসতেন ভালো পিসিমাকে, এখন আর বাসেন না। শুনে আমি কি বললাম জানেন? কি বললে? বললাম, তা নয় ভালো পিসিমা, পিসিমার শরীর ভালো নেই, তাই আগের মতো আর আদর যত্ন করতে পারেন না। সত্যি নয়? সত্যি নয় আবার? আজ কতকাল ধরে কত অসুখে ভুগছেন পিসিমা, কে তার খবর রাখে? কে তাকিয়ে দেখে তার দিকে? তিনি মরলেই বা কার কি এসে যায়? সংসারের জন্য উদয়স্ত তিনি খেটে যাবেন, সকলের ভাবনা ভেবে জর্জরিত হবেন, তাহলেই সবাই খুশি। কিন্তু এ ছেলেটার দয়া মায়া আছে, দেখেই বুঝতে পেরেছে তার শরীর ভালো নয়। ছোট বউ কি বললে? বললেন, স্বর্ণ সিঁদুর খেলে আপনার উপকার হবে। ওর এক মামা কবিরাজি করেন, তার কাছে খাঁটি ওষুধ পাওয়া যায়, আনিয়ে দেবেন বললেন। অনেককাল পরে সেদিন রাত্রে হেসেলে খেতে বসে অনুপমা আর মনোরমার মধ্যে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প হলো। তারপর কাটল অনেকগুলি দিন রাত্রি। বাড়ির অসংখ্য সংঘর্ষ, ছোট আর বড়, সামান্য ও সাংঘাতিক, যেন আপনা থেকে উপে যেতে লাগলো অতীতে। একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল বাড়িতে। সবাই ভাবতে লাগলো, আমি ভালো, আমি কেন খারাপ হতে যাব? শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প তোমরা সবাই ভালো। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।